আমি কেন সে গৃহ ত্যাগ করিয়া আসিলাম? দুটো কথাই আমার কি ক্ষতি হইয়াছিল? আমি তো নগেন্দ্রকে দেখিতাম, এখন যে একবারও দেখিতে পাই না। নগেন্দ্র প্রাতে উঠিয়া কোনো কোনো দিন সেখানে বায়ু সেবন করিয়া থাকেন। একবার সে স্থান না দেখিয়া কুন্দ ফিরিতে পারিল না। হতভাগিনী কুন্দ দেখিল যে সে নগেন্দ্র নহে, সূর্যমুখী। ও ও কে গা? কুন্দ নাকি? কুন্দ, ও কুন্দ, এসো দিদি এসো। আমি আর কিচ্ছুটি তোমায় বলিব না। হীরা দাসের চাকরি গেল, কিন্তু দত্ত বাড়ির সঙ্গে সম্বন্ধ তাহার ঘুছিল না। সে বাড়ির সংবাদের জন্য হীরা সর্বদাই ব্যস্ত। সেখানকার লোক পাইলেই ধরিয়া বসাইয়া গল্প ফাঁদে। কথার ছলে সূর্যমুখীর প্রতি নগেন্দ্রের কি ভাব তাহা জানিয়া লয়। আর যেই দিন কাহারও সাক্ষাৎ পায় না, সেদিন ছল করিয়া নিজেই বাবুদের বাড়িতে গিয়ে উপস্থিত হয়। সেখানকার দাসী মহলে 5 রকম কথা পারিয়া নিজের অভিপ্রায় সিদ্ধ করিয়া চলিয়া যায়। এইরূপই কিছুদিন কাটিল, কিন্তু একদিন একটি গোলযোগ উপস্থিত হইবার সম্ভাবনা ঘটিল। দেবেন্দ্রের নিকট হীরার পরিচিত মালতী গোয়ালিনী কিছু ঘন ঘনই হীরার বাড়িতে যাতায়াত আরম্ভ করিল। মালতী দেখিল তাহাতে হীরা সন্তুষ্টা নহে, আরও দেখিল যে একটি ঘর প্রায় বন্ধই হইয়া থাকিত। সেই ঘরে বাহির হইতে শিকল এবং তাহাতে তালা চাবি আঁটা থাকিত। কিন্তু একদিন হঠাৎই মালতী আসিয়া দেখিল তালা চেপে দেওয়া নাই। মালতী হঠাৎই তখন শিকল খুলিয়া দুয়ার ঠেলিয়া দেখিল ঘর ভিতর হইতে বন্ধ। তখন সে বুঝিল ইহার ভিতর মানুষ আছে। মালতী হীরাকে কিচ্ছুটি বলিল না, কিন্তু মনে মনে ভাবিতে লাগিল মানুষটা কে। প্রথমে ভাবিল এ কি তাহলে পুরুষ মানুষ। শেষে তাহার মনে মনে হইল কুন্দই হয়তো এখানে আছে, কেননা কুন্দের নিরুদ্দেশ হওয়ার কথা মালতী সকলই শুনিয়াছিল। আর এই সময়টিতেই মালতী একটি চাল চালিল। হীরা বাবুদিগের বাড়ি হইতে একটি হরিণ শিশু আনিয়াছিল। সেটি বড় চঞ্চল বলিয়াই বাধাই থাকিত। একদিন মালতী তাহাকে আহার করাইতেছিল। আহার করাইতে করাইতে হীরার অলক্ষ্যে তাহার বন্ধন খুলিয়া দিল। সেই হরিণ শিশুটি মুক্ত হইবা মাত্রই বেগে বাহিরে পলায়ন করিল। দেখিল হীরা ধরিবার জন্য তাহার পশ্চাৎ পশ্চাৎ গেল। আর তখনই মালতী সব্যাগ্রহে ডাকিতে লাগিল, হিরে, ও হিরে, ও গঙ্গা জল। তাহার পরই মালতী আছড়াইয়া কাঁদিয়া উঠিল। ততক্ষণে হিরে একটু দূরে চলে গেছে। ও মা গো, আমার গঙ্গা জল এমন হলো কেন রে? এই বলিতে বলিতে কাঁদিতে কাঁদিতে কুন্দের দ্বারে ঘা মারিয়া কাতর স্বরে বলিতে লাগিল, কুন্দ ঠাকুরন, ও কুন্দ ঠাকুরন, শীঘ্রই বাহির হও, গঙ্গা জল কেমন করিতেছে। সুতরাং তখনই কুন্দ ব্যস্ত হইয়া দ্বার খুলিল। মালতী তাহাকে দেখিয়া হি হি করিয়া হাসিয়া পলাইল। কুন্দ তৎক্ষণাৎই দ্বার রুদ্ধ করিল। কিন্তু হীরা পাছে তিরস্কার করে বলিয়া হীরাকে কিছুই বলিল না। মালতী গিয়া দেবেন্দ্রকে সন্ধান বলিল। দেবেন্দ্র স্থির করিলেন স্বয়ং হীরার বাড়ি গিয়াই এসপার ওসপার কিছু একটা করিয়া আসিবেন। এইদিকে হীরার মনস্কামনা সিদ্ধ হইয়াছে। নগেন্দ্রনাথ সূর্যমুখীকে জিজ্ঞাসা করিলেন, তুমি কি হীরাকে বিদায় দিয়াছ? সূর্যমুখী তখন বলিলেন, হ্যাঁ দিয়াছি। শুনিয়া নগেন্দ্র বলিলেন, তা মরুকে, তুমি কুন্দ নন্দিনীকে কি বলিয়াছিলে? নগেন্দ্র দেখিলেন সূর্যমুখীর মুখখানা শুকাইল। সূর্যমুখী তখন বলিলেন, কি বলিয়াছিলাম? কোনো দুর্বাক্য? তুমি আমার সর্বস্ব, তুমি আমার ইহকাল, তুমিই আমার পরকাল।
তোমার কাছে আমি লুকাইব না কিচ্ছু। কখনো কোনো কথা আমি তোমার কাছে লুকাই নাই। আজ কেন একজন পরের কথা তোমার কাছে লুকাইব? আমি কুন্দকে কথা বলিয়াছিলাম, পাছে তুমি রাগ করো বলিয়া তোমার কাছে ভরসা করিয়া বলি নাই। আমার অপরাধ মার্জনা করিও, আমি সকল কথা তোমায় বলিতেছি। তখন সূর্যমুখী হরিদাসী বৈষ্ণবী পরিচয় সহ কুন্দনন্দিনী তিরস্কার পর্যন্ত সকল কথাই বলিলেন। শেষে কহিলেন, আমি কুন্দনন্দিনীকে তাড়াইয়া আপনার মরমে আপনি মরিতেছি। দেশে দেশে তাহার তত্ত্বে লোক পাঠাইয়াছি, যদি তাহার সন্ধান পাইতাম ফিরিয়া আনিতাম। আমার অপরাধ লইও না। নগেন্দ্রনাথ তখন বলিলেন, তোমার বিশেষ কোনো অপরাধ নাই। তুমি যেরূপ কুন্দের কলঙ্ক শুনিয়াছিলে, তাহাতে কোনো ভদ্রলোকের স্ত্রী তাকে মিষ্ট কথা বলিবে কি ঘরে স্থান দিবে তা তো নয়। কিন্তু একবার ভাবিলে ভালোই হইতো কথাটা সত্য কিনা মিথ্যা। কুন্দ এখন পিঞ্জরের পাখি, সততাই চঞ্চল। এদিকে মহালজ্জা, অপমান, তিরস্কার মুখ দেখাইবার উপায় নাই। সূর্যমুখী তো বাড়ি হইতে দূর করিয়াই দিয়াছেন, কিন্তু সে লজ্জা স্রোতের ওপরে প্রণয় স্রোত আসিয়া পড়িল। পরস্পরের প্রতিঘাতে প্রণয় প্রবাহই বাড়িয়া উঠিল। বড় নদীতে ছোট নদী ডুবিয়া গেল। সূর্যমুখীকৃত অপমান ক্রমে বিলুপ্ত হইতে লাগিল। সূর্যমুখী আর মনে স্থান পাইলেন না, নগেন্দ্রই সর্বত্র। ক্রমে ক্রমে কুন্দ ভাবিতে লাগিল, আমি কেন সে গৃহ ত্যাগ করিয়া আসিলাম? দুটো কথাই আমার কি ক্ষতি হইয়াছিল? আমি তো নগেন্দ্রকে দেখিতাম, এখন যে একবারও দেখিতে পাই না। কিন্তু 2-4 দিনই সিদ্ধান্ত স্থির হইল যে যাওয়াই কর্তব্য, নহিলে প্রাণ চাই। সূর্যমুখী দুরকৃত্যই করুক আর যাহাই করুক, যাওয়াই স্থির। কিন্তু কি বলিয়া কুন্দ আবার সে গৃহের প্রাঙ্গণে গিয়ে দাঁড়াইবে? একা তো যাইতে বড় লজ্জা করিতেছে। তবে হীরা যদি সঙ্গে করিয়া লইয়া যাই, তাহা হইলে যাওয়া যায়। কিন্তু হীরাকে মুখ ফুটিয়া বলিতে বড় লজ্জা করিতে লাগিল, মুখ ফুটিয়া বলিতেও পারিল না। কিন্তু এই দিকেও যে হৃদয় প্রাণাধিকার অদর্শন সহ্য করিতে পারে না। এমনই একদিন রাত্রি থাকিতে কুন্দ শয্যা ত্যাগ করিয়া উঠিল। হীরা তখন নিদ্রিত। নিঃশব্দে কুন্দ বাহির হইল। আকাশময় উজ্জ্বল করিয়া তখন চন্দ্র উঠিয়াছে। সে উজ্জ্বল নীল আকাশে বালিকা ভাসিতে লাগিল। কুন্দ পথ অনুমান করিয়া দত্তর গৃহাভিমুখে চলিল। যাইবার আর কিছু অভিপ্রায় নহে, যদি কোনো সূচকে একবার নগেন্দ্রকে সে দেখিতে পায়। দত্ত গৃহে ফিরিয়া যাওয়া তো আর ঘটিতেছে না। যবে ঘটিবে তবে ঘটিবে। ইতিমধ্যে একদিন লুকাইয়া দেখিয়া আসিলে ক্ষতি কি? কিন্তু লুকাইয়া দেখিবে কখন, কি প্রকারে? কুন্দ ভাবিয়া ভাবিয়া এই স্থির করিয়াছিল যে রাত্রি থাকিতে দত্তর গৃহের সন্নিধানে চারিদিকে বেড়াইব। যে কোনো প্রকারে, যে কোনো সূচকে নগেন্দ্রকে বাতায়নে কি প্রাসাদে কি উদ্যানে দেখিতেই পাইব। নগেন্দ্র প্রভাতে উঠিয়া থাকেন, কুন্দ তাহাকে দেখিতে পাইলেও পাইতে পারে। দেখিয়া অমনি কুন্দ ফিরিয়া আসিবে। মনে মনে এইরূপ কল্পনা করিয়াই কুন্দ শেষ রাত্রে নগেন্দ্রের গৃহাভিমুখে চলিল। অট্টালিকার কাছে আসিয়াই রাত্রি প্রভাত হইতে লাগিল। কুন্দ পথপানে চাহিয়া দেখিল, নগেন্দ্র কোথাও নাই। চাঁদপানেও নাই, বাতায়নেও নাই। কুন্দ ভাবিল, এখনো তিনি বুঝি ওঠেন নাই, উঠিবার সময় হয় নাই। প্রভাত হোক, আমি ছাউতলায় বসি। কুন্দ ছাউতলায় বসিল। ঝাউতলা বড় অন্ধকার। 2-1টি ঝড়ের ফল কি পল্লব মুটমুট করিয়া নীরস শব্দে খসিয়া পড়িতেছিল। কিছুক্ষণ পরই ঝাউ গাছ হইতে কোকিল ডাকিল। তখন কুন্দের ভরসা নিবিতে লাগিল।
আর তো ঝাউ গাছের তলায় বসিয়া থাকিলে চলে না। প্রভাত হইল, কেহ দেখিতে পাইলে তো সর্বনাশ হইবে। কাজে কুন্দ তখন গাত্রস্থান করিল, কিন্তু এক আশা মনে বড় প্রবলা হইল। অন্তঃপুর সংলগ্নে যে পুষ্পোদ্যানটি আছে, নগেন্দ্র প্রাতে উঠিয়া কোনো কোনো দিন সেখানে বায়ু সেবন করিয়া থাকেন। হয়তো নগেন্দ্র ততক্ষণে সেখানে পদচারণ করিতেছেন। একবার সে স্থান না দেখিয়া কুন্দ ফিরিতে পারিল না। কিন্তু সেই উদ্যানটি প্রাচীর বেষ্টিত, খিড়কির মুক্ত না হইলে তাহার মধ্যে প্রবেশের পথ নাই। খিড়কির মুক্ত কি রুদ্ধ, ইহা দেখিবার জন্যই কুন্দ সেই দিকে গেল। দেখিতে পাইল দ্বার মুক্ত। কুন্দ সাহসে ভর করিয়া তন্মধ্যে প্রবেশ করিল এবং উদ্যান প্রান্তে ধীরে ধীরে আসিয়া এক বকুল বৃক্ষের অন্তরালে দাঁড়াইল। উদ্যানটি চারিদিকে বৃক্ষলতায় পরিবেষ্টিত। চারিদিকময় কোকিল নানা পাখি ডাকিতেছিল। কুন্দনন্দিনী বকুল তরাল হইতে দৃষ্টিপাত করিয়াও নগেন্দ্রের দেবমূর্তি দেখিতে পাইল না। লতামণ্ডপ মধ্যে দৃষ্টিপাত করিয়া দেখিল যে তাহার প্রস্তর নির্মিত স্নিগ্ধ জায়গাটিতে কেহ শয়ন করিয়া আছেন। কুন্দনন্দিনীর বোধ হইল সেই নগেন্দ্র। কাজেই ভালো করিয়া দেখিবার জন্য সে ধীরে ধীরে বৃক্ষের অন্তরালে থাকিয়া অগ্রবর্তিনী হইতে লাগিল। কুন্দ তখন লতা মণ্ডপ সহ গাত্রস্থান করিয়া বাহির হইল। হতভাগিনী কুন্দ দেখিল যে সে নগেন্দ্র নহে, সূর্যমুখী। কুন্দ তখনই ভীতা হইয়া এক প্রস্ফুটিতা কামিনীর অন্তরালে দাঁড়াইল। ভয়ে অগ্রসর হইতে পারিল না, পশ্চাৎ হইতে পারিল না। সূর্যমুখী তখন উদ্যান মধ্যে পুষ্প চয়ন করিয়া বেড়াইতে লাগিলেন। যেখানে কুন্দ লুকাইয়া আছে, সূর্যমুখী ক্রমে সেই দিকে আসিতে লাগিলেন। কুন্দ দেখিল যে বোধহয় এবার ধরা পড়িলাম। শেষে সূর্যমুখী দেখিতে পাইলেন। দূর হইতে চিনিতে না পারিয়া জিজ্ঞাসা করিলেন, ও ও কে গা? কুন্দ ভয়ে নীরব হইয়া রহিল, পা সরিল না। সূর্যমুখী তখন নিকটে আসিলেন, দেখিলেন কুন্দ। বিস্মিত হইয়া কহিলেন, কে কে? কুন্দ নাকি? কুন্দ তখনও উত্তর করিতে পারিল না। সূর্যমুখী কুন্দের হাত ধরিলেন, বলিলেন, কুন্দ, ও কুন্দ, এসো দিদি এসো। আমি আর কিচ্ছুটি তোমায় বলিব না। এই বলিয়েই সূর্যমুখী হস্ত ধরিয়া কুন্দনন্দিনীকে অন্তঃপুরের মধ্যে লইয়া গেলেন। এখানে শেষ করছে আজকের এই পর্বটি। আজকের এই পর্বটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং কেমন লাগলো জানাতে ভুলবেন না। ধন্যবাদ।